আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গাজায় যুদ্ধবিরতিতে ইসরায়েলের মন্ত্রিসভার সমর্থন আগামীকাল থেকে কার্যকর। মুসলিম বিশ্বে আনন্দের ঢল। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান। লন্ডনের ব্রিক লেইন মসজিদে দোয়া মাহফিল। বৈষম্যহীন দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতের সংগ্রাম চলবে, জানালেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। দেশবাসীকে পাশে থাকার আহ্বান। এবং নওগাঁয় কুমড়ার বড়ি বানিয়ে বাড়তি আয় করছেন গ্রামীণ নারীরা। স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে বিদেশে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। শুরুতেই সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজায় দীর্ঘ 15 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে কার্যকর হতে যাচ্ছে যুদ্ধবিরতি চুক্তি। ইসরায়েলের পূর্ণ মন্ত্রিসভা এই যুদ্ধবিরতিতে সমর্থন দিয়েছে। এর আগে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়, যা আগামীকাল রোববার থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছে দুপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ইসরায়েলের মন্ত্রিসভায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পর গাজায় আনন্দের বন্যা বয়ে যায়। মানুষরা বেরিয়ে আসে পথে, স্মরণ করেন তাদের হারিয়ে যাওয়া স্বজনদের। এর আগে বৃহস্পতিবার সকালেই যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় ভোটাভুটি হওয়ার কথা ছিল। ভোটাভুটির কয়েক ঘন্টা আগে নেতানিয়াহু জানান ভোট স্থগিত করা হয়েছে। এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানান শর্তের অসম্পূর্ণ অংশ যুক্ত করতেই এই বিরতি। এদিকে গত বুধবার সন্ধ্যায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আলাদাভাবে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেন। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুদ্ধবিরতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট করেন। দীর্ঘ 15 মাস ধরে চলা সংঘাতের অবসানে বুধবার যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয় হামাস ও ইসরায়েল। হামাস ও ইসরায়েলের দুপক্ষই আগামী রোববার থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কথা জানায়। চুক্তির শর্ত অনুযায়ী উভয় পক্ষ বন্দীদের মুক্তি দেবে। এছাড়া ফিলিস্তিন থেকে ইসরায়েলি সামরিক বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাদের বাড়িতে ফিরতে দেয়া এবং যুদ্ধের স্থায়ী সমাধান অন্যতম। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পর বিশ্বের বিভিন্ন মুসলিম দেশগুলোতে মানুষ রাস্তায় নেমে এসে আনন্দ মিছিল করেন। حزبالله و حماس چیزی ازش باقی نمونه ولی خب الان به دنبال آتش بس بود. অপরদিকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে যুদ্ধবিরতি চুক্তি জনসম্মুখে প্রকাশের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। I worry about is the second and third phase of the deal because the first phase is only 33 hostages. 2023 সালের 7 অক্টোবর থেকে হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলায় গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে এখন পর্যন্ত 46,500 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরো লক্ষাধিক ফিলিস্তিনি। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন ক্লিনিকে সামনে সাংবাদিকদের কাছে মায়ের সুস্থতা কামনায় নিজের এই প্রত্যাশার কথা জানান তিনি। এর আগে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করে যুক্তরাজ্য বিএনপি। লন্ডনের ব্রিক লেইন মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি চেয়ারপারসন ছাড়াও দেশের সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন মুসল্লিরা। এ সময় কেন্দ্রীয় স্থানীয় বিএনপি নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লিরা অংশ নেন।
বলতেন যে দেশবাসী, আমরা তো সাংবাদিকরা এখানে অনেকদিন ধরে অপেক্ষা করতেছি, হ্যাঁ, যদি আপনার মায়ের জন্য যদি কিছু বলতেন যে দেশবাসী জানতে চাই, হ্যাঁ, বিষয়টাকে যদি আপনি একটু যদি আমাদের কাছে বলতে, আমরা তো চাই যে আপনারা একটু কথা বলেন মিডিয়ার সামনে। এখন যদি একটু বলতে চান যে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চান আর কি, এটাই। হ্যাঁ, মায়ের কথা যখন বললেন, স্বাভাবিক দেশবাসীর কাছে তো একটাই বলবো, উনি দেশের নেত্রী, কাজে দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। আজকে তো মেডিকেল বোর্ড বসবেন, সেটা আপনার জানেন, আপনারা যাচ্ছেন। ধন্যবাদ। যতদিন পর্যন্ত মানবিক বৈষম্যহীন দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে বলে জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। নাটোরে এক পথসভায় দেয়া বক্তৃতায় তিনি এই লড়াইয়ে দেশবাসীকে পাশে থাকার আহ্বান জানান। শুক্রবার রাতে চুয়াডাঙ্গা থেকে রাজশাহী যাওয়ার পথে নাটোরের বড়াই গ্রামে উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে এক পথসভায় অংশ নেন তিনি। এ সময় নাটোর জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নাটোর শহরের বড় হরিশপুর বাইপাস মোড়ে আরেকটি পথসভায় অংশ নেন জামায়াত আমির। পর্যন্ত বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ না হবে, একটা বৈষম্যহীন বাংলাদেশ না হবে, মুক্ত বাংলাদেশ না হবে, দুঃশাসন মুক্ত বাংলাদেশ না হবে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ না হবে, লড়াই আমাদের ততদিন চলবে ইনশাআল্লাহ। লড়াইয়ে বাংলাদেশের জনগণকে আমরা সাথে চাই, পাশে চাই। আপনারা পারবেন জনগণকে সংগঠিত করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতার সঙ্গে ঘুরতে গিয়ে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক মিরাজুল ইসলাম খান শিমুল। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। শুক্রবার রাত 9:30টার দিকে কলা ও মানবিক অনুষদ ভবনের সামনে তাকে দেখতে পায় শিক্ষার্থীরা। এরপর তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রক্টরের উপস্থিতিতে আশুলিয়া থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়। জিজ্ঞাসাবাদের সময় শিমুল স্বীকার করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহমদ উল্লাহ তাকে ক্যাম্পাসে নিয়ে এসেছিলেন। পরে আহমদ উল্লাহকেও পুলিশ আটক করে। এদিকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের 6 নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন সদ্য আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জোবায়ের আল মাহমুদ ও নাইমুর রহমান কৌশিক। রফিক জব্বার হলেন সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মারজুক এবং মীর মোশাররফ হোসেন হলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন। সদস্য আব্দুল গাফফার ও আল ইমরান। কেন্দ্রীয় ছাত্র দলের এক প্রেস বিজ্ঞপ্তিতেই এ তথ্য জানানো হয়। পদবঞ্চিত হওয়ার অভিযোগ তুলে হট্টগোল ভাঙচুর করার অভিযোগে তাদের বিরুদ্ধেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জামালপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা মেহেদী হাসান হিমেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের নয়াপাড়া 5 রাস্তা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হিমেল জামালপুর জেলা ছাত্রলীগের উপ গণশিক্ষা বিষয়ক সম্পাদক। জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মোহাম্মদ আতিক জানান, সন্ত্রাস দমন আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সুস্বাদু আর পুষ্টিগুণে ভরপুর কুমড়ার বড়ি আয়ের সুযোগ করে দিচ্ছে নওগাঁর গ্রামীণ নারীদের। স্থানীয় চাহিদা মিটিয়ে এই বড়ি যাচ্ছে দেশের বাইরেও। ঐতিহ্যবাহী এই বড়ি তৈরিতে সরকারি সহায়তার দাবি কারিগরদের। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের প্রতিবেদন, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ভোরের আলো ফোটার সঙ্গেই কুমড়ার বড়ি তৈরির কাজে নেমে পড়েন নওগাঁর গ্রামীণ নারীরা। চাল কুমড়া আর মাসকালাই ডালের মিশ্রণে সুনিপুণ হাতে তৈরি করেন এক একটি বড়ি। সারা বছরই কম বেশি বড়ি তৈরি হলেও শীত মৌসুমে এর চাহিদা থাকে বেশি। রান্নায় শীতের সবজির সাথে এর মেলবন্ধন খাবারের স্বাদ বাড়িয়ে দেয় বহুগুণ। স্বাদ আর মান ভালো হয়, স্থানীয় চাহিদা মিটিয়ে এই বড়ি যাচ্ছে ভারত ও মালয়েশিয়ায়। সাংসারিক কাজের পাশাপাশি এই কাজ করে বাড়তি আয় করছেন তৃণমূল নারীরা। রান্ধনি আছে, কালাইজিরা আছে, মোহরি আছে, সময়তে কুমড়ো থাকে, কুমড়া দিই দিয়ে তারপরে বড়ি বসান লাগে। 400-500 করে বিক্রি হয়। আশ্বিন, কার্তিক, রঘন, পৌষ, এই 4 মাস এখন একটু চলবে। অথচ কিন্তু মনে করেন যে আকাশের কারণে একটু ঢিল। নতুন খাবার যারা খায়নি তারা আমাদের জিনিসটা কি একটু খাইয়া দেখি তো কিরকম স্বাদ। যাদের খায়া স্বাদ লাগে তারা বাইরে নিয়ে যায়, বিদেশ থেকে লোক আসলে নিয়ে যায়। উন্নত প্রশিক্ষণ সহ কারিগরদের স্বল্প সুদে ব্যাংক ঋণের সুযোগ দেওয়ার কথা জানায় বিসিক। যদি নারী উদ্যোক্তা হয় সেক্ষেত্রে সরল সুদে 5% এবং পুরুষ উদ্যোক্তা হলে 6% সরল সুদে আমরা ঋণ একদম খুব সহজ শর্তে ঋণ দিয়ে থাকি।
এর বাইরেও যেটা আমরা করি যে তাদের কারিগরি বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আওতায় যাতে তাদের কর্মদক্ষতাটা বাড়ে, তাদের প্রোডাক্টিভিটি বাড়ে, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ছোট ছোট প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আমরা আরো দক্ষ করে তুলতে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আয়োজন করে থাকি। শীত মৌসুমে পিঠাপুলির সঙ্গে উত্তরাঞ্চলের জনপ্রিয় কুমড়া বড়ির চাহিদাও কম নয়। ঐতিহ্যবাহী এই বড়ি তৈরিতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি কারিগরদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ছুটির দিনে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উৎসব মুখর পরিবেশে চলছে বেচাকেনা। গৃহস্থালী সামগ্রী ও বিদেশি দোকানের স্টলগুলোতে বেশি নজর ক্রেতাদের। তবে অতিরিক্ত ভিড় আর দাম কমাতে বছরে দুবার এই মেলা আয়োজনের দাবি তোলেন কেউ কেউ। প্রত্যাশার চেয়ে বেশি দর্শনার্থী সমাগম হওয়ায় খুশি বিক্রেতারাও। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। সাপ্তাহিক ছুটির দিনে বাণিজ্য মেলায় উৎসব মুখর পরিবেশ। বিভিন্ন স্টল, প্যাভিলিয়ন, খাবারের দোকান, ছোটদের জন্য নির্মিত থিম পার্ক সহ সবখানেই যেন উৎসবের আমেজ। মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে আছে ৩৬ চত্বর, যেখানে জুলাই অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত সব গ্রাফিতি। এসব মিলিয়ে পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরি, কেনাকাটায় আনন্দমুখর সময় পার করছেন দর্শনার্থীরা। বছরে একবার মেলা হয়, আসতে হয় না, খুব ভালো লাগে। মেলায় আসছি যা শুধু সিল করার জন্য, ঘুরলাম, খুব ভালো লাগলো। প্রতি বছরে না হয়ে অন্তত 6 মাস পর পর হলে আরো ভালো হতো। আগে আমরা যখন বাণিজ্য মেলাতে আসতাম তখন দেখতাম যে এখানে এই আগেকার সরকারের বিভিন্ন পিকচার ছবিগুলো থাকতো, এখন এগুলো না। ক্রেতা হিসেবে আমার প্রত্যাশা পূরণ হয়েছে। আর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে জুলাই চত্বর যেটা, ওইটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। ওয়াশরুমের ব্যাপারটা এখানে একদমই হাইজিন মেনটেন করা হচ্ছে না। একটা পাবলিক প্লেস, এরকম ওদের আরেকটু সচেতন থাকা উচিত। মেলার এক কর্নারে দেখা গেল স্কয়ারের ফুড আইটেমের প্রতি নজর ক্রেতাদের। গৃহস্থালী পণ্যে ক্রেতাদের বেশিরভাগই আস্থা রাখছেন আরএফএল আর আকিজের পণ্যের প্রতিও। আকিজের যে প্রোডাক্টগুলো আছে এগুলোর ভিতরে সবচেয়ে বেশি ওয়ার্ড্রোবের কালেকশনগুলো সবাই পছন্দ করছে। আমি সবসময় আরএফএল প্রোডাক্ট কিনি, ঠিক আছে? আজকে আসছি করে এগুলো কেনার জন্য। স্কয়ার তো একটা ব্র্যান্ড। বাণিজ্য মেলা উপলক্ষে আমাদের যেটা হচ্ছে, আমাদের প্রত্যেকটা ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের এখানে অ্যাভেলেবেল, বিভিন্ন ডিসকাউন্টে আমরা রেখেছি। ক্রেতাদের উপচে পড়া ভিড়ে উচ্ছ্বসিত বিক্রেতারাও। তবে মেলায় যাতায়াতের ক্ষেত্রে সড়কে যানজট না থাকলে দর্শনার্থীর সংখ্যা আরো বেশি হতো বলে মনে করেন তারা। শুরুর দিকে তেমন সাড়া পাওয়া না গেলেও দিনকে দিন জমজমাট হয়ে উঠছে এবারের বাণিজ্য মেলার আসর। বিশেষ করে ছুটির দিনগুলোতে ক্রেতা সমাগম বেশি, তাই খুশি বিক্রেতারাও। তবে অভিযোগ আছে এখানে চড়া দামে নিম্নমানের খাবার বিক্রিরও। আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, পূর্বাচল, নারায়ণগঞ্জ। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। শপথ নেওয়ার আগে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সাথে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার এই ফোনালাপে দুই দেশের সম্পর্ক উন্নয়নের আশা প্রকাশ করেছেন তারা। সম্পর্ক উন্নয়নে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন দুই শীর্ষ নেতা। ট্রাম্প আগামী সোমবার শপথ নেবেন। এই শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে আগামী রোববার থেকে চীনের মালিকানাধীন ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বন্ধ হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির দেশের দুই নেতার ফোনালাপ বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট বদলে দিতে পারে। ফোনালাপে সি জিনপিং বলেছেন ট্রাম্পের সঙ্গে মিলে অনেক সমস্যার সমাধান করতে পারবে চীন। অন্যদিকে ফোনালাপের পর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, বিশ্বকে আরও শান্তিপূর্ণ ও নিরাপদ করতে চীনের প্রেসিডেন্টকে নিয়ে সম্ভাব্য সবকিছু করা হবে। পার্টেক্স খেলার খবর। অনূর্ধ্ব ১৯ নারী টি-20 বিশ্বকাপের উদ্বোধনী দিনে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপালের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চান সুমাইয়া আক্তাররা। বাংলাদেশ সময় দুপুর 12:30টায় শুরু হবে ম্যাচটি। পরাগ আরমানের রিপোর্ট। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো নারী অনূর্ধ্ব টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। সেবার সুপার 6 থেকে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশের কিশোরীদের। এবার স্বপ্নটা আরো বড়। ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। নেপালকে হারিয়েই বিশ্বকাপ জয়ের মিশন শুরু করতে চায় টাইগ্রেসরা। আমাদের প্রাথমিক টার্গেট হলো চ্যাম্পিয়ন হওয়া। আমরা সবাই মিলে কঠোর পরিশ্রম করেছি এবং এই টুর্নামেন্টটি জিততে চাই। আমরা জানি এটা সহজ হবে না, কিন্তু আমরা আমাদের সেরাটা দিতে সবসময় প্রস্তুত।
গত ডিসেম্বরে অনূর্ধ্ব ১৯ নারী টি-20 এশিয়া কাপে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। ফাইনালে ভারতের কাছে হেরেছিল তারা। এবার টি-20 বিশ্বকাপ আসরে আরো ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে নেপালও শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে চাইবে বলেই বাংলাদেশ বেশ সতর্ক। ২০ জানুয়ারি গ্রুপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া এবং ২২ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের কিশোরীরা। ৪ গ্রুপের সেরা ৩টি করে দল সুপার 6 পর্বে খেলবে। সেখানে ২ গ্রুপের শীর্ষ ২টি করে দল সেমিফাইনালে টিকিট পাবে। আগামী ২ ফেব্রুয়ারি প্রতিযোগিতার ফাইনাল। পরাগ আরমান, এটিএন বাংলা। গোল পেলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরবের প্রো লিগে তাই জয় পেল না আল নাসর। ১-১ গোলে ড্র করেছে তারা আল তাউনের সাথে। এই ম্যাচে ৮ বার গোল করার চেষ্টা করেও ব্যর্থ হন পর্তুগিজ তালিসমান রোনালদো। তবে কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে প্রথমার্ধেই ইনজুরি টাইমে সাদ আল নাসরের কল্যাণে লিড নেয় আল তাউন। বিরতি থেকে ফিরে ম্যাচের সমতা আনার চেষ্টা করতে থাকে আল নাসর। ৬৪ মিনিটে এমেরিক লাপোর্তে ম্যাচের সমতা ফেরান। বাকি সময়ে আর কোনো গোল হয়নি। এতে ১৫ ম্যাচ ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে আছে আল নাসর। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। গাজায় যুদ্ধবিরতিতে ইসরায়েলের মন্ত্রিসভার সমর্থন আগামীকাল থেকে কার্যকর। মুসলিম বিশ্বে আনন্দের ঢল। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান। লন্ডনের ব্রিক লেন মসজিদে দোয়া মাহফিল। বৈষম্যহীন দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতের সংগ্রাম চলবে জানালেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। দেশবাসীকে পাশে থাকার আহ্বান। এবং নওগাঁয় কুমড়া বড়ি বানিয়ে বাড়তে আয় করছেন গ্রামীণ নারীরা। স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে বিদেশে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।